আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবরের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। গত মঙ্গলবারে একটি ভিডিও আপলোড করেছিলাম, গ্রাম বাংলার ভূতের গল্প প্রথম এপিসোড। আজকে আবার একটি গল্প আপনাদের মাঝে শেয়ার করলাম। এটা গ্রাম বাংলার ভূতের গল্প দ্বিতীয় এপিসোড আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম। যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব সেটাও কোনো এক গ্রামের। সেই গ্রামে একটি বাঁশবন ছিল। লোকমুখে শোনা যেত বাঁশবনটা অভিশপ্ত। সেই অভিশপ্ত বাঁশবনে ধার দিয়ে আমি একদিন হেঁটে যাচ্ছি। এটা যাতে করুণ সুরে কান্নার আওয়াজ আমার কানে ভেসে এলো। আমি পিছন দিকে ঘুরে তাকালাম, কাউরে দেখতে পাই না। তখন বাজে সন্ধ্যা 6টা বা তার আশেপাশে। এত তাড়াতাড়ি এতটা অন্ধকার হয়ে যাবে আমি এটা ভাবতেও পারিনি। যাই হোক, আমি পিছন দিকে ঘুরে তাকালাম, কিন্তু ওখানে কাউরে দেখতে পাই না। আমি আবার সামনের দিকে হাঁটতে লাগলাম। বাঁশবনের যত কাজ বেড়ে যায় ততই যেন আওয়াজটা আরও বেশি জোরে আমার কানে ভেসে আসে। কেউ একজন বলতেছে, আমাকে মুক্তি দাও, আমাকে এখান থেকে বের করো, আমাকে মুক্তি দাও। আমি চতুর্দিকে খুঁজতে লাগি, কিন্তু কাউরে দেখতে পাই না। আমি ওখানে আর দেরি করলাম না, যত দ্রুত সম্ভব ওই বাঁশবন থেকে বেরিয়ে চলে আসি। এসে পরের দিনে সকালবেলা আমি আবারও আমার কিছু ফ্রেন্ড সার্কেলকে নিয়ে ওই বাঁশ বাগানে চলে যাই। ওখানে যেয়ে খুঁজতে লাগে, কিন্তু দিনের বেলা তেমন কিছু মনে হলো না, সব কিছু স্বাভাবিকই আছে। আমি খুঁজতে খুঁজতে কিছু আর আমার চোখে পড়লো না। আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এসে পরের দিনকে আমি সমস্ত গ্রামবাসীকে জিজ্ঞেস করলাম ওই বাঁশবনের ব্যাপারে কেউ কিছু জানে কি না। কেউ কিছু বলতে রাজি হয় না। আমি আরও কিছু লোককে জিজ্ঞেস করলাম, সেখানেও সেম ঘটনা, কেউ কিছু বলতে চায় না। পরে নিরাশ হয়ে আমি ফিরে আসতে লাগলাম। তখনই একটি বয়স্ক লোক, প্রায় 60-65 বছর বয়স হবে আনুমানিক, সে লোকটি আমাকে ডাক দিল। আমি সে লোকটির কাছে চলে গেলাম। লোকটিকে আমি বললাম, কি হয়েছে কাকু, আপনি আমাকে ডেকেছেন? লোকটি আমাকে বলল, হ্যাঁ বাবা, আমি তোমাকে ডেকেছি। আমি বললাম, কি হয়েছে বলো। লোকটি আমাকে বলল, ওই বাঁশবনের ব্যাপারে কিছু কথা বলবো তোমাকে। আমি বললাম, ঠিক আছে, আপনি বলেন। লোকটি আমাকে বলল, এখানে কোনো কথা বলবো না, তুমি আমার বাড়িতে চলো। আমি বললাম, ঠিক আছে। তাই বলে সে লোকটির বাড়িতে চলে যায়। লোকটির বাড়িতে গেলাম। লোকটি আমাকে বসতে দিল। আমি বসে পড়লাম। লোকটি আমাকে ঘটনা বলতে লাগলো। যেখান থেকে এই ঘটনার উৎপত্তি শুরু হয় সেখান থেকে বলতে লাগলো। আমাদের এই গ্রামে একটি কাঠুরিয়া ছিল। কাঠুরিয়াটির নাম নারায়ণ। নারায়ণ প্রত্যেক দিন জঙ্গল থেকে কাঠ কাটতো, আর সেই কাঠটি বাজারে বিক্রি করত। নারায়ণের কাঠ কেটে বিক্রি করে তার সংসারটা বেশ ভালোভাবেই চলে যেত। একদিন নারায়ণের ঘরটি সারানোর জন্য সেই বাঁশবনে বাঁশ কাটতে গিয়েছিল। বাঁশ কাটতে গিয়ে নারায়ণ সেদিন আর ফিরে আসেনি। তখন থেকে শুরু হয় এই মূল ঘটনার উৎপত্তি। আমরা অনেকেই নারায়ণকে খুঁজতে লাগে, সেই বাঁশবনের আশেপাশেও খুঁজে, কিন্তু নারায়ণের লাশটি আমরা খুঁজে পাই না, বা নারায়ণ যে মারা গিয়েছে আমরা এটাও জানি না। পুরো এলাকাতে যেন টল পড়ে গিয়েছে, নারায়ণকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নারায়ণকে আমরা সবাই খুঁজতে লাগলাম, কিন্তু নারায়ণকে খুঁজে পাই না। আমাদের মনের ভিতরে তো প্রচণ্ড ভয় কাজ করতে লাগলো। নারায়ণের মতো ভালো মানুষ এই গ্রামে একটিও নেই, সে আর কোথায় যাবে? আমরা সবাই নারায়ণকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও খুঁজে পাই না। দেখতে দেখতে প্রায় 3 থেকে 4 দিন পার হয়ে গেল। নারায়ণের কোনো খোঁজ খবর নেই। নারায়ণের স্ত্রী সন্তান প্রত্যেক দিনের মতো তারা সেদিনকেও খুঁজতে বেরিয়েছিল। খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যা পার হয়ে যায়। সেই বাঁশ ধারে কাজ দিয়ে নারায়ণের স্ত্রী এদিকে আসতে লাগলো।
আসতে একটি করুণ সুরে কান্নার আওয়াজ ভেসে এলো নারায়ণের স্ত্রীর কানে। কেউ যেন কাঁদতে কাঁদতে বলতেছে, আমাকে ছেড়ে দাও, আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি মরতে চাই না। নারায়ণের স্ত্রী কিছুটা অবাক হয়ে চেয়ে আছে, চতুর্দিকে খুঁজতেছে, কিন্তু কাউরে দেখতে পায় না। নারায়ণের সন্তানকে নারায়ণের স্ত্রী বুকের ভিতরে আগলিয়ে নেয়, নিয়ে ওখান থেকে পালিয়ে চলে আসে। এসে আমাদেরকে সব ঘটনা খুলে বলে। আমরা পরের দিন সকালবেলা বাজারে আশেপাশে বেশ ভালোভাবে খুঁজি, কিন্তু কাউরে চোখে পড়ে না। খুঁজতে খুঁজতে প্রায় বিকাল হয়ে যায়, তবুও কাউরে দেখতে পাই না। আমরা সেদিনও খালি হাতে ফিরে আসি। দেখতে দেখতে প্রায় 3 মাস কেটে গেল। 3 মাস পর্যন্ত নারায়ণের কোনো খোঁজ নেই। গ্রামবাসী মোটামুটি নারায়ণকে ভুলে গিয়েছে। হঠাৎ একদিন আমি ওই রাস্তা দিয়ে আমার বোনের বাড়ি থেকে এদিকে আসতেছিলাম। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা পার হয়ে যায়। এই বাঁশবনের কাছে আসতে করুণ সুরে কারো কান্নার আওয়াজ আমার কানে ভেসে এলো। কে যেন করুণ সুরে আমাকে ডাকতেছে, আমাকে বলতেছে, আমাকে মুক্তি দাও, আমি এখানে আর থাকতে পারতেছি না, আমাকে এখান থেকে বের করো, আমাকে মুক্তি দাও। আমি বেশ ভালোভাবে খুঁজে দেখি, কিন্তু কাউকে আমি দেখতে পাই না। আমি ওখানে আর দেরি করলাম না, যত দ্রুত সম্ভব ওখান থেকে চলে এলাম। এসে আমার ঘরেতে প্রবেশ করলাম। ঘরেতে ঢুকিয়ে নিয়ে আমার প্রচণ্ড জ্বর। প্রায় 4 থেকে 5 দিন আমি জ্বরে বেহাল হয়ে পড়ে থাকি। আমাকে কেউ আর দেখতেও আসে না। আমার তো আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই। আমার স্ত্রী ছিল, সেও মারা গিয়েছে। আমাকে কেউ আর খোঁজ নিতে আসে না, খেলাম কি খেলাম না কেউ আর জিজ্ঞেসও করে না। যাই হোক, এরকমভাবে থাকতে থাকতে 5 থেকে 6 দিন পরে আমি একটু সুস্থ হই। সুস্থ হওয়ার পর থেকে আমি আর ওই বাঁশ বাগানের দিকে কখনো যাইনি। রাতের বেলা তো মোটেও না। দিনের বেলা কিছুটা স্বাভাবিক মনে হলেও রাত্রে ওই জায়গাটা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। ওই জায়গাতে যে যায় সে আর ফিরে আসে না। আমাদের গ্রাম থেকে প্রায় 15 থেকে 16 জন লোক ওই বাঁশবাগানে যেয়ে হারিয়ে গিয়েছে, তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে ওই বাঁশবাগানের দিকে আর কেউ যায় না। দেখতে দেখতে প্রায় 6 মাস অতিবাহিত হয়ে যায়। 6 মাস পরে আবারও আমাদের এই গ্রামের একটি ছেলে সেই বাঁশবাগানে চলে যায় রাত্রেবেলা। হয়তোবা ভুলে গিয়েছিল, ছোট্ট বাচ্চা, ভুলে যাওয়াটা স্বাভাবিক। সেই বাচ্চাটাকেও আর খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে এখন পর্যন্ত ওই বাঁশবাগানের দিকে আর কেউ যায় না। আমি আশা করব তুমি ওই বাঁশবাগানের দিকে আর কখনো যাবে না। আমি সেট থেকে বললাম, ওখানে কি আছে আমি তো এটা দেখব, না দেখে পর্যন্ত আমি এখান থেকে যাব না। তাই বলে আমি ওখান থেকে বেরিয়ে চলে এলাম। এসে রাত্রেবেলা আমি আবারও সেই বাঁশবাগানের দিকে রওনা দিই। আমার হাতে একটি হারিকেনের আলোটা খুবই সীমিত, চতুর্দিকে নিস্তব্ধ হয়ে আছে। একটি পাখির ডাকও আমার কানে এসে না। আমি হাঁটতে লাগলাম বাঁশবাগানের দিকে। হাঁটতে হাঁটতে বাঁশবাগানের কাছে চলে এলাম। বাঁশবাগানের কাছে আসতেই সেই কান্নাটি আমার কানে ভেসে এলো। খুবই ভারী কণ্ঠে কেউ একজন কান্না করতেছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে মুক্তি দাও, আমাকে এখান থেকে মুক্তি দাও, কে আছো আমাকে মুক্তি দাও। আমি যেন ভয়ে সামনের দিকে আর এগোতে পারতেছি না। সেদিনকের তুলনায় আজকে কান্নাটা একটু বেশি ভারী। আর
আজকে একটু নিস্তব্ধ বেশি। চতুর্দিকে একটু আলোর ঝলকানি চোখে পড়লেও বাঁশবাগানের নিচে পুরোটাই অন্ধকার। আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম একদম বাঁশবাগানের মাঝ বরাবর। বাঁশবাগানের মাঝ বরাবর আসতেই পিছন থেকে কেউ একজন আমাকে বলতেছে, বাঁশবাগানের উপরে আসাটা তোর মোটেও ঠিক হয়নি। তুই এখান থেকে ফিরে যেতে পারবি না। তোর সাহস থেকে আমি অবাক হচ্ছি। তুই এই গ্রামের না, তার কারণে তোকে একবার ছেড়ে দিয়েছি, কিন্তু তুই আবারও এখানে এসেছিস। এবার তোকে তো আর ছাড়া যাবে না। আমি যেন একটু ভয় পেলাম। ভয়ে ভয়ে পিছন দিকে ঘুরে তাকালাম। পিছন দিকে ঘুরে তাকাতেই আমার চোখে যে জিনিসটা পড়লো, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পিছনে দেখলাম একটি ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে, ওদিকে নড়াচড়া করতেছে না, আর মুখটা দেখা যাচ্ছে না, শুধু ছায়াটাই বেশ ভালোভাবে দেখা যাচ্ছে। আমি কিছুটা অবাক হয়ে আছি, অন্ধকার ছায়াটা কেমন করে দেখা যাচ্ছে, অথচ লোকটিকে দেখা যাচ্ছে না। আমি ভয়ে ভয়ে এক পা দুপা করে লোকটির কাছ বেলে এগিয়ে যেতে লাগলাম। লোকটি যেন চোখের পলকে দৌড়িয়ে এসে আমার গলাটা চেপে ধরে। গলাটি চেপে ধরে খুবই ভয়ঙ্করভাবে একটি হাসি দিয়ে ওঠে। হাসতে যেন আমার কলিজার ভিতরটা চেপে উঠেছে। পুরো বাঁশবনটা যেন নিস্তব্ধ হয়ে আছে, শুধু সেই লোকটির হাসি ছাড়া আর কিচ্ছু আমার কানে আসে না। হাসতে হাসতে লোকটি আমাকে বলল, তোর সাহস কত বড়! তুই একবার বেঁচে যাওয়ার সত্ত্বেও আবারও এই গ্রামে এসেছিস। শুধু গ্রামে না, তুই এই বাঁশবনে এসেছিস। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোর এত সাহস কই থেকে এলো? আমি তো তোকে এবার আর ছাড়বো না। তোকে মরতেই হবে, তোকে মরতেই হবে। আই বলে লোকটি আবারও ভয়ঙ্কর একটি হাসি দিল। হাসিতে যেন পুরো বাঁশবনটা কেঁপে উঠেছে আবারও। আমি অনেক কষ্টে লোকটির হাতটা ছাড়িয়ে নিয়েছি আমার গলা থেকে। ছাড়িয়ে নিয়ে আমি কাঁপো কাঁপো কণ্ঠে লোকটিকে জিজ্ঞেস করলাম, "আ আ আ- আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো।" লোকটি আমাকে বলল, আমি কেমন করে তোকে বিশ্বাস করব? কী কারণে তোকে বিশ্বাস করব? আমি লোকটিকে বললাম, তুমি কেমন করে মারা গিয়েছো আমাকে সেটা বলতে পারো, আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি এই নরপিশাচের খেলা বাদ দাও। লোকটির মুখটি যেন মলিন হয়ে গেল। লোকটি তার আগের রূপে ফিরে এলো। লোকটির সারা শরীরের লোমটি দাঁড়িয়ে গিয়েছে। লোকটির সারা শরীরের চামড়াটি কুঁচকে গিয়েছে। বয়স্ক লোক, হিন্দু। হিন্দু হলেও লোকটি অনেক ভদ্র। লোকটি আমাকে সব ঘটনা খুলে বলতে লাগলো। লোকটি আমাকে বলল, সেদিনে আমি এই বাঁশ বাগানে এসেছিলাম বাঁশ কাটার জন্য। বাঁশ বাগানে আসতেই আমি একটি বাঁশ বেছে নেই, সেই বাঁশটি কাটার সিদ্ধান্ত নিয়ে ফেলি। বাঁশটিতে কোপ দিতেই কি জানি বাঁশ বাগানের ভিতর থেকে বেরিয়ে আসে। এসেই আমার গলাটি চেপে ধরে। চেপে ধরে আমাকে বলল, কে তুই? এখানে কেন এসেছিস? তুই জানিস না আমরা এখানে থাকি? আমি লোকটিকে বললাম, কে কে আপনি? আমি সত্যি জানি না এখানে কি হয়েছিল। তুমি কে? আমাকে ছেড়ে দাও, আমি এখানে আর আসবো না। লোকটি আমাকে বলল, তোকে তো
ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তোকে আমি ছাড়বো না। তুই এখানে কেন এসেছিস? আমি লোকটিকে বললাম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। একটি বাঁশ কাটার জন্য এসেছিলাম। লোকটি আমাকে ছাড়ে না। লোকটি আমার গলাটা খুবই ভয়ঙ্করভাবে চেপে ধরে চেপে ধরে আমি ওখানে ছটফট করতে করতে মারা যাই। আমি ওখানে ছটফট করতে করতে মারা যাই। আমাকে তো কেউ এগোতে আসেনি। আমি যে মারা গিয়েছি, আমাকে কেউ খুঁজতেও আসেনি। আমাকে কেউ খুঁজতেও আসেনি। তার কারণে এখানে যে আসে আমি তাকে মেরে ফেলি। যে আসে আমি তাকে মেরে ফেলি। শুধু মেরে ফেলি না, তার লাশগুলো আমি গায়েব করে দেই। আমি লোকটির কথায় অনেক কষ্ট পাই। লোকটিকে বললাম, তুমি প্রতিশোধ নেওয়ার জন্যে তুমি নিরীহ গ্রামবাসীদেরকে মেরে ফেলেছো। জানো, তারা তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছে কিন্তু তোমাকে খুঁজে পায়নি। তার কারণে সবাই হালটি ছেড়ে দিয়েছে। শুধু তাই না, এখানে তো তোমার স্ত্রীও এসেছিল তোমাকে খুঁজতে। তুমি তাকেও ভয় দেখিয়েছো। লোকটি আমাকে বলল, না কখনো না, আমি এখানে এসেছি 1 বছরের মতো হবে। তার আগে আমি এখানে ছিলাম না। আমি তো একটু চিন্তায় পড়ে গেলাম। তাইলে তার আগে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কে ঘটিয়েছে? আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, আমাকে যে মেরেছে সে কি কোনো মানুষ না কোনো জিন জাতি? সেই লোকটি আমাকে বলল, না, সে কোনো মানুষ না, সে একজন জিন। ও এই বাঁশ বাগানেই থাকতো। আমি এই বাঁশ কাটার জন্য সে আমাকে মেরে ফেলেছে। আমি লোকটির কথা একটু অবাক হয়ে গেলাম। এখানে আরো একজন থাকে, তাইলে এই ঘটনাগুলো সে ঘটিয়েছে। আমি লোকটিকে বললাম, তুমি কোনো চিন্তা করো না, সেই জিনকে ধরার ব্যবস্থা করতেছি আমি। তোমার কোনো ভয় নেই, আর আমি তোমাকে মুক্তি দেবো ইনশাল্লাহ। তাই বলে আমি ওখান থেকে চলে আসি। এসেই পরদিন সকালবেলা সমস্ত গ্রামবাসীদেরকে খবর দেই, দিয়ে সব ঘটনা তাদেরকে খুলে বলি। গ্রামবাসীরা আমার কথাগুলো শুনে তারা আমাকে বলে, এখন কি করব? আমি গ্রামবাসীদেরকে বললাম, আমার কাছে একটি ভালো হুজুরের খোঁজ আছে। আমি তাকে জানিয়েছি সে কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। তাকে নিয়ে আমরা ঠিক সন্ধ্যার পরে ওই বাঁশবাগানে উপস্থিত হব। হয়ে সেই বদজিনটাকে আগে কাবু করব, তারপরে কাঠুরিয়াকে মুক্তি দিব। আমি যতদূর শুনলাম, এই কাঠুরিয়া কোনো কাউকে মারেনি। সবগুলো হয়তো বা ওই বদজিনের কাজ। তাই বলে আমি সমস্ত গ্রামবাসীদেরকে বললাম, আপনারা সবাই প্রস্তুত থাকবেন। এসব কথা বলতে বলতে ওখানে সেই হুজুরটা এসে উপস্থিত হয়। এসে আগে আমাদেরকে সালাম দিল। আমরা সালাম নিলাম। সালাম নিয়ে লোকটিকে বললাম, আপনি এখানে বসে পড়ুন। ও হুজুর আমাদেরকে বলল, আমি বসবো না, আগে আমাকে একটু বিশ্রাম নেওয়ার জায়গা দিন, আমি একটু ঘুমাবো, কারণ রাত্রে অনেক জার্নি করে এসেছি। আমি হুজুরকে বললাম, আমি তো এখানে কাউরে চিনি না, আমি তো এখানে থাকি, এখান থেকে কিছুটা দূরে আমার একটি ঘর নেওয়া আছে, আমি ওখানে থাকি, ওখানে যেতে তো অনেক সময় লাগবে। একটি লোক দাঁড়িয়ে বলল, হুজুর আমার বাড়িতে চলুন, আপনি আমার বাড়িতে বিশ্রাম নেবেন। আমিও আর দ্বিমত করলাম না। আমি হুজুরকে নিয়ে সেই লোকটির বাড়িতে দিয়ে এলাম। হুজুর ওখানেই থাকলো, খাবার খেলো, খেয়ে ঘুমিয়ে পড়লো। সন্ধ্যার আগ মুহূর্তে হুজুর আমাকে ফোন দিল। ফোন দিয়ে হুজুর বলল, আপনি যেখানে থাকেন এক্ষুনি আমার সঙ্গে দেখা করুন। আমি আর দেরি করলাম না, আমি হুজুরের সঙ্গে দেখা করতে চলে যাই। হুজুর আমাকে বলল, এখন আর দেরি করব না, আমরা সেই বাঁশ বাগানের দিকে রওনা দিব। আমি গ্রামবাসীদেরকে ডাক দিলাম। ডাক দিয়ে নিয়ে
সবাই মিলে চলে গেলাম সেই বাঁশ বাগানের দিকে। বাঁশ বাগানে যেতেই আচমকা একটি ঠান্ডা বাতাস এসে আমাদের শরীরে লাগলো। হুজুর বুঝতে পারলো। হুজুর আমাকে কিছু বলল না, তবে আমি হুজুরের হাব ভাব দেখে কিছুটা আন্দাজ করতে পারলাম হুজুর কিছু না কিছু বুঝতে পেরেছে। আমারও বিষয়টা একটু অস্বাভাবিক লাগলো। আমরা আরেকটু ভিতরে বেলা ঢুকে পড়লাম। ভিতরে বেলে ঢুকতেই আচমকা একটি জিন এসে আমাদের সামনে পড়ে। জিনটি সাদা পোশাক পরা ছিল, আর মুখটি দেখা যাচ্ছিল না, আর মুখটি প্রচণ্ড কালো। আমি হুজুরকে বললাম, এই লোকটিকে। হুজুর আমাকে বলল, তুমি চুপ করে থাকো, যা করার আমি করতেছি। তাই বলেই হুজুর কি জানি মন্ত্র পড়ে সেই লোকটির সাইড দিয়ে গোল আকারে একটি দাগ দিয়ে নিয়ে হুজুর আমাদেরকে বলল, তোমরা কেউ এই গোল দাগের ভিতরে প্রবেশ করবে না আমি না বলা পর্যন্ত। জিনটি বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে কেন আটকেছ? হুজুর বলল, তুই জানিস না তোকে কেন আটকেছি? জিনটি প্রচণ্ড রাগান্বিত সুরে বলল, আমাকে ছেড়ে দে বলছি, নাইলে তোদের কিন্তু খবর আছে, তোরা কেউ এখান থেকে বেঁচে চলে যেতে পারবি না। আমার মনের মধ্যেই প্রচণ্ড ভয় কাজ করতে লাগলো, কারণ এরকম সমস্যার মুখোমুখি আমি কোনো সময় হইনি। একদিন কাঠুরিয়ার মুখোমুখি হয়েছিলাম, তবে এতটা ভয়ানক ছিল না কাঠুরিয়ার চেহারা। যাই হোক, আমি পিছন বেলা যাব না, সামনে দেখি এগোনো যাক। সেই জিনটি আবারও ভয়ঙ্কর একটি হাসি দিল, দিয়ে হুজুরকে বলল, তুই যদি ভালো চাস তাহলে আমাকে ছেড়ে দে, নাইলে কিন্তু তোরা কেউ এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। হুজুর বলল, তুই কি করবি ওটা পরে দেখা যাবে, এখন তুই বেঁচে ফিরতে পারবি কিনা সেটা আল্লাহ পাক ভালো জানে। তাই বলে হুজুর কি জানে মন্ত্র পড়ে সে গোলাকার দাগের ভিতরে ফোঁ দিল। ফোঁ দেওয়ার সঙ্গে সঙ্গে যেন জিনটি প্রচণ্ড হারে চিৎকার করতে লাগলো। চিৎকার করতেছে আর আমাকে বলতেছে, আমাকে ছেড়ে দে বলছি, আমাকে ছেড়ে দে, আমি এখান থেকে চলে যাবো, আর কখনো এখানে আসবো না। তাই বলেই হুজুর সেই জিনটিকে বলল, তুই যে লোকগুলোকে মেরেছিস তাদের লাশগুলো কোথায়, এটা আগে আমাকে বল। জিনটি বলল, আমি সব বলতেছি, আমাকে ছেড়ে দে। হুজুর বলল, ঠিক আছে তুই বল, সেই লোকগুলোর লাশ কোথায় আছে? সেই জিনটি বাঁশবাগানের মাঝ বরাবর ইশারা করে দেখালো। আমরা আর দেরি করলাম না, আমি কিছু লোকজনকে নিয়ে বাঁশবাগানের মাঝ বরাবর চলে যাই। বাঁশবাগানের মাঝ বরাবর যেতেই আমরা একটি গর্তে পড়ে যাই সবাই। সেই গর্তের ভিতরে দেখি সবগুলো লাশ। আমরা একে একে সবগুলো লাশকে ওখান থেকে বের করলাম। ছোট বড় মিলে প্রায় 72টা লাশ প্রায় ওখানে। সেই লাশগুলোকে নেই। হুজুরের দিকে সেই জিনটিকে রীতিমতো বন্দি করে ফেলেছে। বন্দি করে ফেলেই হুজুর সেই লাশগুলোর কাছে চলে আসে। আসতেই হুজুরের চোখ থেকে যেন টুকটুক করে পানি বেয়ে পড়তেছে। আমি হুজুরের চোখের দিকে তাকিয়ে দেখলাম হুজুরের চোখ দুটো লাল হয়ে গিয়েছে। হুজুর আমাকে বলল, এতগুলো লাশ এখানে পাওয়া গিয়েছে, আল্লাহ পাক ভালো জানে কতদিন ধরে এই লাশগুলো এখানে এভাবে আটকে আছে। আমি হুজুরকে বললাম, আপনার কাজটি এখনো শেষ হয়নি, আরেকটি কাজ বাকি আছে। হুজুর বলল, কি সেটা? আমি হুজুরকে সেই কাঠুরিয়ার কথা খুলে বললাম। হুজুর বলল, এখানেই দেখো সেই কাঠুরিয়ার লাশ আছে নাকি। আমি চতুর্দিকে আবারও ভালোভাবে খুঁজতে লাগি, কিন্তু কোনো লাশ পাই না। আমি কি যেন একটা সন্দেহ লাগলো। আমি যেখানে সেই কাঠুরিয়াকে দেখেছিলাম ওইখানে চলে গেলাম। ওখানে যে বাঁশ ধারে খুঁজছি, বাঁশের মাঝ বরাবর একটি হাত পাই। এটা শুধু হাত না, ওখানে একটি পোশাকও পাই। সেই পোশাকটি ছিল সেই কাঠুরিয়ার। এতদিন হয়ে গিয়েছে, তারপরে পোশাকটি ওখানে পড়ে আছে।
নষ্ট হয়নি। সবাই পোশাকটি চিনতে পারে। আমরা ওখানে খুঁড়তে লাগি। কিছুদূর খুঁড়তেই সেই কাঠুরিয়ার লাশটি পেয়ে যাই। সেই কাঠুরিয়ার লাশটি তুলে সেই লাশটিকেও আমরা দাফন করে দেই। তারপর থেকে এখন পর্যন্ত ওখান থেকে আর কেউ গায়েব হয়নি। কিন্তু মাঝে মধ্যে ওখানে কিছু কান্নার আওয়াজ ভেসে আসে এখন। এটাতে কোনো সমস্যা হয় না কারো, শুধু কান্নার আওয়াজই ভেসে আসে, আর কিছু না। ওখানে আর কেউ গায়েব হয়ে যায় না। যাই হোক, এতটুকু ছিল আমাদের গ্রাম বাংলার ভূতের ভয়ানক গল্প। পরবর্তী এপিসোড খুব শীঘ্রই দিব ইনশাল্লাহ। আবারও আগামী মঙ্গলবার আপনাদেরকে নিয়েই ফিরে আসবো ভয়ানক গ্রাম বাংলার ভূতের গল্প তৃতীয় এপিসোডে। তৃতীয় এপিসোড কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। যাই হোক, আমি আর বেশি বড় করতে চাই না ভিডিওটি। যদি আপনাদের কাছে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ বা সাথে ইমেল অ্যাড্রেসেও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 019621356008। আমাদের ইমেল অ্যাড্রেস bhuterbaড়ি00@gmail.com। আমাদের ইমেলে বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। যাই হোক, আমি ঘটনাটি আর বড় করতে চাই না। বরাবরের মতো একটি কথাই বলতে চাই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত তুমি? ভূত? ভূতের বাড়ি, ভূতের বাড়ি।